আমি শামীম বয়াতি পালা গানের শিল্পী। আজকের পালা মহুয়া সুন্দরীর পালা। সেই পালা গাওয়ার আগে আমরা ছোট্ট করে কিছু বন্দনা গেয়ে নিব, তারপরে আমরা পালার দিকে চলে যাচ্ছি। আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা করলাম নবীজির হুবেতে বন্দনা করি হুবের বানু সরে, একদিকে উদয় গো বানু সৌদি হয় পরশর। আচ্ছা বেটা, উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, যেখানে সাজাইলে নলয় মৌলামের গাতা। আমারে পাথর বুক পাতিয়া লয়, বুকেতে পড়িয়া পাথর কণ্ড সারি হয়। পশ্চিমে বন্দনা করি মক্কা পাকিস্তান, যেখানে ছাপাইলে আল্লাহর কিতাব আর কোরআন। যেখানে আল্লাহর কিতাব আর কোরআন। পশ্চিম বন্দনা করি মদিনা শহর, নবীর বংশ হইল ধ্বংস এজিদের কারণ। দক্ষিণে বন্দনা করি কালিদয় সাগর, যে দৈরাডা বাইয়া যাইতো যে দৈরাডা সদাগরের স্ত্রীর নামটি চান্দু সুহাগিনী, এক ডুবে খাইতো মায়া সাত দৈরার ফানি। সারকুনা পৃথিবী বানলাম মন করিলাম স্থির, তীরে রাঘবাঞ্জ ৮০,০০০ তীরে রাঘ ৮০,০০০। তারপরে বন্দনা করি মাতা পিতার শরণ, যারু সিলায় পয়দা হইলাম এতিম ভুবন। তারপরে বন্দনা করি উস্তাদের স্মরণে, প্রথম উস্তাদ আলাউদ্দিন পুণ্যডি গ্রামে, দ্বিতীয় উস্তাদ পাতর আলী দড়ি ফিরি গ্রামে, দাদা উস্তাদ সহ বেগুড়া গ্রামে। দাদা উস্তাদ বন্দনা গাইতে গেলে বন্দের সীমা নাই, বন্দনা সাইরাই আমরা পালাই ফইলা যাই। শামীম ভাই, আপনারা বন্দনা করলেন, আমাদেরও একটু বন্দনার দরকার আছে, আমরা সবাই মিলে একটু বন্দনা করা দরকার হচ্ছে। এই যে ময়মনসিংহ গীতিকা, এই যে আপনারা মহুয়ার পালা করবেন আজকে, কিন্তু এই ময়মনসিংহ গীতিকা এই যে ১৬৫০ সালে তো লেখা হয়েছিল, লেখা হওয়ার পর কিন্তু এটা এই এলাকার জনমানুষ যারা শ্রমজীবী মানুষ তারা এই
পালাটি গাইতেন, এই ধরনের গানগুলো করতেন, কিন্তু সেগুলো হারিয়ে যাচ্ছিল। সেই হারানো গান, হারানো কিচ্ছা, আমরা যদি কিচ্ছা বলি, সেগুলি যিনি সংগ্রহ করলেন, তার কথা বলতে হয় চন্দ্রকুমার দে, আমাদের নেত্রকোনার সন্তান। তিনি কিন্তু সংগ্রহ করলেন এবং সেগুলো সংকলিত করলেন হচ্ছে দীনেশ চন্দ্র সেন। ওনাদের দুজনের প্রতি আমরা প্রণতি জানাই বা তাদেরকে বন্দনা করতে পারি। এখন আমরা কেচ্ছায় যাই, যে এই যে 1650-এ, এই এত বছর আগে, এবং ময়মনসিংহ গীতিকা যে সংগ্রহের কথা আমি বললাম, তারও 100 বছর কিন্তু পেরিয়ে গেছে। এখন এই ময়মনসিংহ গীতিকা এই অঞ্চলে কীভাবে গাওয়া হয়, আপনি কেচ্ছার মাধ্যমে যদি এগিয়ে যান। সে উত্তরে গারো পাহাড়ে বাস করতো একদল বাদ্যা। সেই বাদ্যা সর্দারের নাম ছিল হুমরা বাদ্যা। সেই হুমরা বাদ্যা দলবল নিয়ে ঘুরতে ঘুরতে একদিন চলে গেল সেই কাঞ্চনপুর গ্রামে নিতাই নদীর তীরে। সেখানে যায়া ওরা ঘরবাড়ি বান্ধিয়া ওরা বসবাস করিতে লাগে। কিন্তু হুমরা বাদ্যার অভ্যাস ছিল কিছু চুরি চামারির। হঠাৎ করে একদিন সেই কাঞ্চনপুর গ্রামে রাতের অন্ধকারে সেই হুমরা বাদ্যা চুরি করতে চলে যায় এক বৃদ্ধ ব্রাহ্মণের ঘরে। চুরি হাতে নিয়ে সেই বৃদ্ধ ব্রাহ্মণের ঘরে যখন চলে গেল, হঠাৎ করে দেখে একটা আলুর রুসনাই দেখা যায়। ধীরে ধীরে চলে গেল সেই আলুর রুসনাইয়ের কাছে, কিন্তু না, সে তো আলুর রুসনাই না, তাহলে একটা শিশু কন্যা, তার রূপটা ঝলমল করতেছে। কিন্তু হুমরা বাদ্যা ছিল নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। সেই সন্তানের দিকে হুমরা বাদ্যার কিছু লোভ হয়ে গেল। হুমরা বাদ্যা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাকে নিঃসন্তান বানিয়েছে, তো যাও আজকে এই সন্তানকে চুরি করে নিয়ে যাব আমাদের আস্তানা। তাই সেই হুমরা বাদ্যা এই শিশু কন্যাকে কুলে তুলে নিয়ে গেল ওদের আস্তানাতে। যাওয়ার পর তাকে লালন পালন করিতে লাগলো। একে দুই দিন চলে যাচ্ছে, আদর সুহাগ করিয়া নাম রাখিল তার মহুয়া সুন্দরী বলিয়া। এই যে মহুয়া সুন্দরী বলিয়া তার নাম রাখলো। আর একে দুয়ে দিন চলে যাচ্ছে, পালাগানের দিন যাইতে আর কতদিন, একে দুয়ে হয়ে গেল 12 বছর বয়স। এই যে 12 বছরের যুবতী হয়ে গেল মহুয়া সুন্দরী। এখন দলবল নিয়ে তারা পাড়ায় পাড়ায় সাপ খেলা দেখায়, আর মহুয়া সুন্দরীও ওদের সাথে চলে যায়। একদিন নদের চাঁদ শুনতে পেল যে ভাদিয়ার দল আসছে সাপ খেলা দেখাইতে। লোকজনকে বলতেছে যে তোমরা সাপ খেলার আসর জমাও আমার বাড়িতে। সেই সাপ খেলা জমাইল, আর মহুয়া সুন্দরীর রূপ যৌবন দেখিয়া সেই নদের চাঁদ পাগল দেওয়ানা হয়ে গেল, মানে মুগ্ধ হয়ে গেল। সেদিন প্রেম নিবেদন হয়ে গেল ওই মহুয়া সুন্দরীর সঙ্গে। মহুয়া সুন্দরী রূপ যৌবন দেখিয়া নদের চাঁদ লোকজনকে হুকুম করিল যে ওদেরকে আমার জাগা জমির ভিতরে ঘর বাড়ি বান্ধিয়া দেও বসবাস করিবার কারণে। এই যে ওরা নতুন ঘর বাড়ি বান্ধিয়া মনের আনন্দে ওরা বসবাস করিতে লাগলো। আর নতুন ঘর বাড়ি বান্ধিয়া তারা নতুন ভাবে গান গাইতে শুরু করলো। নয়া ভারী বান্দারে বাদ্যা লাগাই সাদের কলা, বান্দারে বাদ্যা লাগাই সাদের সাজনা, সেই সাজনা বেচা দিব হাইরে মহারাজের সাজনা রে প্রাণা মালা।
এইভাবে ওরা নতুন ঘরবাড়ি বান্ধিয়া গান করিতে লাগলো। ওদের মনে খুবই আনন্দ যে নদের চাঁদ তাদেরকে থাকার জন্য জায়গা করে দিয়েছে। দিন যাইতাছে। এইভাবে খেদিয়ে দিন যাইতাছে। আর গোপনে কি হইল, মহুয়া সুন্দরীর সঙ্গে নদীর চাঁদের প্রেম নিবেদন হয়ে গেল। ইশারা দিয়া বলছে নদের চাঁদ মহুয়া সুন্দরীকে, যাই মহুয়া, তুমি কাল সকালে যাই নদীর ঘাটে, তোমার সনে হবে আমার দেখা সেই নদীর কাছে। যেই রাত্র পোষায় গেল, সকালবেলা মহুয়া সুন্দরী উঠিয়া সেই নদীর চাঁদের সাথে দেখা সাক্ষাৎ করিতে চলে যাচ্ছে জলের ঘাটে। নদীর পারে জলের ঘাটে বাসি ভাজিল কমলা, আমরা জলে যাই বলে ঘাটে বাহাসি বাজে গো মহুয়া, আমরা জলে যাই। হাইটা যাইতে মন চলে না, নবীন কেশের বারে বৈশাখিয়া নাইলার মতো আইয়া জলিয়া বলে মহুয়া, আমরা জলে যাই বলে ঘাটে বাহাসি বাজেল মহুয়া, আমরা জলে যাই। কে হরিকাঙ্কে লুডা গোডি, কে হরিকাঙ্কে গাড়ি, মহুয়া শুন দরির গো কাঙ্কে হীরারো এইভাবে মহুয়া সুন্দরী কলুশ্রী নিয়া চলে গেল সানেবান্ধা ঘাটে। এই যে মহুয়া সুন্দরী এবং নদের তাদের কিন্তু এই যে পরিবার, তাদের ধর্ম এক না, তাদের বংশ এক না, এবং নদের চাঁদ উঁচুতলার মানুষ আর মহুয়া সুন্দরী তো নিচুতলার মানুষ। এই যে গ্রামীণ জীবনের যে একটা আলেখ্য তখন ছিল, সেটা তো এখনও চলছে। সেই জীবন থেকে তো আমরা শরীর, এবং সেই জায়গা থেকে যদি বলেন যে এই যে নদের চাঁদ এবং মহুয়ার যে প্রেম, এই প্রেমটা তো নদের চাঁদের বাবা মেনে নেয়নি, পরিবার মেনে নেয়নি। তারপর কিভাবে তাদের এই প্রেম এগিয়ে গেল? এটা প্রেমটা গোপনেই হচ্ছে আর কি, আচ্ছা, এখনো প্রকাশ পায় নাই। আপনি বলছেন প্রেমটা গোপনে চলছে, কেউ কিন্তু প্রেম তো প্রকাশ পায়, এবং নদের চাঁদ তো প্রেম নিবেদন করে মহুয়ার কাছে, এবং মহুয়া সেটা কিন্তু না করেনি। সেই ক্ষেত্রে যদি আমরা এগিয়ে যাই, এইভাবে নদের চাঁদ পিছন থেকে আঁচল ধরে টান দেয় আর গান বলিতে লাগে। কি গান? জল বড় সুন্দরী কন্যা জলে দিছ ঢেউ, জল বড় সুন্দরী কন্যা জলে দিছ ঢেউ, কালকে যে কইছিলাম কথা আসেনি স্মরণ, হে না ঘর ছাইরা যে তুই আমার গাইবেলা, ছাইরা দে কলসি আমার গাইবেলা, ছাইরা দে কলসি আমার গাইবেলা, ছাইরা যে কলসি আমার গাইবেলা। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় হইছ ডাঙ্গ না করাইছে বিয়া, হে না ঘর ছাইরা যে কলসি আমার গাইবেলা, ছাড়তাম না কলসি আমার গাইবেলা, ছাইরা যে কলসি আমার গাইবেলা, ছাড়তাম না কলসি আমার গাইবেলা। ভালোই আমার মাতা পিতা, ভালোই তাদের হিয়া, ভালোই আমার মাতা পিতা, ভালোই তাদের হিয়া, তোমার মতো সুন্দরী পাইলে আমায় করা বিয়া, হে না ঘর ছাইরা যে কলসি আমার গাইবেলা, ছাড়তাম না কলসি আমার গাইবেলা, ছাইরা যে কলসি আমার গাইবেলা, ছাড়তাম না কলসি আমার গাইবেলা, আমার গাইবেলা। এইভাবে জলের ঘাটে গান গাইতে লাগে আর গোপনে তারা প্রেম নিবেদন করিতেছে। এই যে আমাদের গ্রামীণ জীবনে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নেই, অসাম্প্রদায়িক একটা সমাজের মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশ, এই বঙ্গ এবং এই যে এই নদীপাড়ের মানুষেরা
তারা কিন্তু বেড়ে উঠেছে, তাদের জীবনযাপন কিন্তু চলেছে, কিন্তু তাদের যে কথা, তাদের মুখের যে গান, সেটা কিন্তু আমরা দেখেছি যে গ্রামীণ যে মানুষ, মহাজন বা উঁচুতলা মানুষরা কিন্তু সেই গান মুখে তুলতো না। সেটা এই যে কৃষক সমাজ, বেদের সমাজ বা শ্রমজীবী মানুষ, তাদের কণ্ঠেই ছিল। সমাজ, হ্যাঁ হ্যাঁ রাখাল সমাজ। এবং যে কারণে যখন এই গানগুলো আর তারা শুনতো না, তারপরে কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলো। তারপরে আমরা যেটা বলছিলাম যে চন্দ্রকুমার দে, তারা এগুলো সংগ্রহ করলো, সংগ্রহ করেই কিন্তু আবার আমাদের কাছে পৌঁছে দিল, যে হারিয়ে যাওয়া গানগুলো আবার আপনাদের মতো যারা বাউল সম্প্রদায় আছেন তাদের কাছে কিন্তু গানগুলো আবার ফিরে আসলো। আমরা যাব হচ্ছে যে আবার যেতে চাই যে এইটা তো, এই প্রেম কাহিনী তো পরিবারে বা দুজনের মধ্যে থাকেনি, এটা সমাজের কাছে চলে গিয়েছে, পরিবারের কাছে চলে গিয়েছে। সমাজের কাছে যাওয়ার পর এই চাঁদ সওদাগর বা মহুয়ার এই প্রেম কোন পর্যায়ে আছে এখন, সেটা যদি আপনি বলেন। আমি আবার পালাটা আপনি যে জায়গায় বলছেন, আমি ওই জায়গাতে সামনের দিকে চলে যাই। হ্যাঁ, কিভাবে সমাজে চলে গেল। জি জি জি, প্রেম প্রীতি ভালোবাসা উঁচু নিচু কোনোটাই কিন্তু মানে না, সেই নিয়ে আমি আপনাদেরকে একটু গান দিয়ে বুঝাবো। আচ্ছা, পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি, পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি। প্রেম করেছিল আয়ুব নবী রহিমার শোনে, 18 সাল কাইলো কি রায় তো গুনা প্রেম সারে শোনে যার গোপন প্রীতি, পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি। প্রেম করছিল ইউসুফ নবী জুলেখার শোনে, প্রেমেরই গজল কাটিল তবু না প্রেম সারে গো গোপন প্রীতি, পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি। প্রেম করেছিল মুসা নবী দুনিয়ার মাঝারে, পাহাড় পুরে সুরমা হইল তবু না প্রেম সারে গো যার শোনে যার গোপন প্রীতি, পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি। এমন প্রীত করল নদে সাদ মহুয়ার শোনে, মহুয়ারে সারা তাহার জীবন কি আর বাসে গো যার শোনে যার গোপন প্রীতি, পিরিত তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন প্রীতি। এই যে নদের চাঁদার মহুয়ার সুন্দরী প্রেম প্রীতি ভালোবাসা হইতে লাগলো, ওইটা বাদ্যার দলের ভিতরে জানাজানি হয়ে গেল। আচ্ছা বেটা, যেই জানাজানি হয়ে গেল তখন এই হুমরা বাদ্যা বলতেছে, সকলকে বলতেছে যে আমরা ওই জায়গায় আর থাকা যাবে না, কারণ এই গোপনে মহুয়ার সুন্দরীর সাথে ওই নদের চাঁদের প্রেম নিবেদন হয়ে যাচ্ছে, ভালোবাসা হইতেছে। ওরা উঁচু তলার মানুষ, আমরা হলাম নিচু তলার মানুষ, আমরা বাদিয়ার জাত আর উনি রাজা জমিদার, কারণ ওরা আমার এই মেয়ের প্রেম মেনে নিবে না। তাই আমরা গোপনে আজকে রাতে আধারেই আমরা ওই দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব অন্য রাষ্ট্রে। আবার তখন এই কথাটা জেনে গেল মহুয়া সুন্দরী। মহুয়া সুন্দরী এই কথাটা জেনে আসিল আবার সেই নদীর পাড়ে, আসিয়া আবার সে যে চলে যাবে সেই নিয়া কিছু গান করিতে লাগলো নদের চাঁদের সঙ্গে। আচ্ছা বেটা, শোনো শোনো নজর গোটা গুর বলি যে তোমারে, আই শুনো শুনো নজর গোটা গুর বলি যে তোমারে, আজ নিশিতে চইলা যাব আমরা অন্য রে গে রাম রে প্রাণ আমার যায় যায় রে, আই রে আজ নিশিতে চইলা যাব
ভিতরে মহুয়া সুন্দরী তাকে বুঝাইয়া আবার চলে গেল তাদের স্থান। আচ্ছা বেটা যাওয়ার পর রাতের অন্ধকারে ঠিকই হুমরাবাদ্যার দল বল নিয়ে মহুয়া সুন্দরী সহ সকলকে নিয়ে চলে গেল অন্য গাঁও গ্রামে। বাবা এই যে অন্য গাঁও গ্রামে চলে গেল। পরের দিন সকালবেলা নদের চাঁদ চলে গেল মহুয়ার সাথে দেখা সাক্ষাৎ করিতে। যাইয়া দেখে যে পতির জমি পড়ে আছে, কিন্তু বাদিয়ার ঘর বাড়ি নাই। কিছুই নাই, বাদ্যার দলও নাই, মহুয়ার সুন্দরীও নাই। হায় হায় রে তাই তার মনে খুবই কষ্ট দুঃখ জাগলো, কষ্ট জাগলো যে আমি যাকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসি সে আজকে আমাকে রেখে পলায়ন করে চলে গেছে, আমি তো মহুয়াকে ছাড়া বাঁচব না। তাই নদের চাঁদ মন খারাপ করে ধীরে ধীরে চলে গেল আপন ঘরে। যাইয়া মায়ের কাছ থেকে বিদায় লইতে লাগে, যাইতে সেই মহুয়া সুন্দরীর সন্ধান করিতে। আচ্ছা মায়ের কাছে যাইয়া বলতেছে, বেটা বিদায় দেন বিদায় দেন গো মাতা, বিদায় দেন আমারে আই বিদায় গৌরী দাই গো মাতা বিদায় জানা মারে তো করতে যাব মাগো আমি বইতে শোনো গো রে প্রাণ আমার যায় যায় রে হায় রে তুই তো করিতে যাব আমি হাই গো ওই যে সোনা বহরে রে প্রাণ আমার যায় যায় মায়ের কাছ থেকে যখন বিদায় নিতে লাগে, মা বলতেছে, বাবারি তুমি আমার 10টা না 5টা একটি মাত্র সন্তান, কলিজার টুকরা, হৃদয়ের ধন, তোমাকে বিদায় দিয়ে বাবারি আমি কেমন করে থাকবো? আমি তোমাকে বিদায় দিব না। ও আমাকে মা বিদায় বলতেছে, বাবারে বিদায় দিতেই হবে আমি তোমাকে কেমন করে বিদায় দেব? ও মায়ের জানে সন্তানের ব্যথা গো, ও বাবা, যার কলিজার সায়া মাছে সিনে গহীন নদী, বাবারে পাখি সিনে ডাল, মায়ের জানে সন্তানের ব্যথা গো, ও বাবা, যার কলিজার সায়া বাবা রে 10 দিন বাবা রাখছি যে উদরে, আচ্ছা আচ্ছা ভূমিষ্ঠের কালে ঘুমায়ে কত কষ্ট করে, বলো আদো বারজা কাই সিংহ মায়ের মাগো মাসিয়া শীতে, আরে যে বারজা কাইছে মায়ের গো, ও মায়ের মাগো মাসিয়া একা মায়ের একা সন্তান গো, ও বাবা, মা এইভাবে কাঁদতেছে, বিদায় দেয় না। নদের চাঁদ হাতে পায়ে ধরে বলতেছে, মা গো আমি তীর্থ করতে যাব, আমাকে আপনি বিদায় দেন। অবশেষে মায়ের কাছ থেকে বিদায়টুকু নিয়ে নদের চাঁদ চলে যাচ্ছে সেই মহুয়া সুন্দরী। সন্ধান করিতে হ্যাঁ, এই যে দিনের পর দিন সে সামনের দিকে চলে যাচ্ছে, আর হঠাৎ করিয়া আগুন মাসে অল্প শীতে কংসাই নদীর পাড়ে দেখা হইল মহুয়া সুন্দরীর নদের সাদের সঙ্গে। বাহ বেটা এই যে দেখা হয়ে গেল, আবার তারা দুজন আবার প্রেম নিবেদন শুরু করতে লাগলো হ্যাঁ, আবার নিত্য নতুন ভাবে শুরু হয়ে গেল। এইটাও জানাজানি হয়ে গেল। হায় হায় যখন জানাজানি হয়ে গেল, আবার বাধা সৃষ্টি হইল। আর হুমরা বাদ্যর ভাই ছিল মানকা। মানকার ডাক দিয়া বলতেছে, জয় মানকা, হ্যাঁ কি গো এই যে দেখো আবার সেই নদের চাঁদের সঙ্গে মহুয়া সুন্দরী প্রেম নিবেদন হইতে লাগলো, তাকে আটকাইতে হবে ঘরে, আর যাইতে দেওয়া যাবে না নদের চাঁদের সঙ্গে। আচ্ছা মহুয়া বেটা। সুন্দরীকে আনিয়া সেই ঘরে আটকাইয়া রাখলো। হায় হায় আর নদের চাঁদ যাই আবার দেখে বাঁশির সুরে মহুয়া সুন্দরীকে ডাকে, কিন্তু মহুয়া তো আসে না, আসতে পারে না। আবার রাতের অন্ধকারে সেই মহুয়া সুন্দরী হাতে হুমরাবাদ একটা বিশলকা ছুরি উঠাইয়া দিল, যে যাও মহুয়া
সেই হিজলতলা গাছের বিছানায় শুয়ে আছে নদের ছাদ, তাকে মাইরা আসো তুমি। হায় হায় এই যে বিশালক্ষা ছুরি পিতাই দিয়েছে, সেই ছুরি নিয়া মহুয়া সুন্দরী চলে যাচ্ছে প্রাণপতিকে মারিতে। যায়া প্রাণপতিকে দেখিয়া মনে মনে বলতেছে, আমি কেমন করে মারিব আমার সেই প্রাণপতিকে। তখন সেই মহুয়া নদের চাঁদকে জাগাইতে লাগলো। হ্যাঁ কি বলে জাগা উঠো উঠো নদ্যার গোটা কুর, উঠো না জাগিয়া। আয় উঠো উঠো নঙ্কার গোটা ফুল উঠো না জাগিয়া আমি মহুয়া ডাকি তুমি দেখো না চাহিয়া রে। আমার গায় গায় রে হায় রে আমি বহু ও ডাকি হায় রে গায় ও না চাহিয়া রে কান আমার গায় গায় রে এইভাবে তখন গানের সুরে ডাকতেছে, হুমরাবাদে জাগ্রত হইল। হওয়ার পরে মহুয়া বলতেছে, আমার পাষাণ পিতা আমাকে বিশালক্ষা ছুরি দিয়েছে তোমাকে মারিতে, কিন্তু না, তুমি আমার প্রাণপতি, আমি তো তোমাকে মারতে পারবো না। তাহলে চলো আমরা এক কাজ করি, এখান থেকে আমরা পলায়ন করে দুইজন চলে যাই অনেক দূরে সেদিন নদীর পাড়ে একটা তেজি গুড়া বান্ধা ছিল। সেই তেজি গুড়াটা নিয়ে হুমরাবাদ্যা মহুয়া সুন্দরীকে সেই গুড়াতে বসায়া, হাত চলে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ বই দে সেই গুড়া নিয়ে তারা পলায়ন করিয়া চলে যাচ্ছে অন্য হ্যাঁ জায়গায়। অন্য রাস্তার মাঝে এই যে গুড়া ছাড়িয়ে দিতেছে মহুয়া সুন্দরীকে নিয়ে নদের চাঁদ। বাবা আমার পাগলা গুড়া রে এই গুড়া, করি মানুষ করি লইয়া। আমার বাবার গোড়া রে গোড়া গোড়ার মানুষ কই লইয়া যাও আমার বাবার গোড়া রে গোড়া গোড়ার মানুষ কই লইয়া যাও ওই গাঁও গ্রাম টিলা টালা উনু জঙ্গল টাউনে গ্রাম লাগছে চলিবারে এই উসাইনি সাটা কল ওই লাগছে। গাছে লাইসা চলে উড়া মারে ও উসাইনি টা আবার ভাগলা তারা তো পালিয়ে যেতে পারলো না, না পালিয়ে গেছে। পালিয়ে গেল। তারপর তো আবার তাদের সাথে দেখা হলো না। হ্যাঁ, আবার দেখা হবে সামনে। এই যে ওনারা পলায়ন করিলেন, এইবার যাইতে যাইতে সামনে আর একটা নদী পড়ে গেল। সেই নদী তো আর গুড়া দিয়ে পাড়ি দেওয়া যায় না। তখন কি করলো, দেখে যে একটা পাল তুলা নৌকা আসতেছে, সেই নদের চাঁদ ডাকতেছে, এই নৌকার মহাজন, এই নৌকার মাঝি, কি বলো এদিকে নৌকা ভিড়াও। নৌকার মাঝিগণ নৌকা ভিড়াইলো। সেই নৌকাতে নদের চাঁদা মহুয়া সুন্দরী উঠল। আচ্ছা সেই নৌকার মহাজন ছিলেন এই নৌকাতে বসা। আচ্ছা মহাজন ছিলেন সদাগর। এই সদাগরের লুপ গেল মহুয়া সুন্দরী। এবং এই যে সদাগরের যে রূপ গেল, সেটা আমরা জানি যে সদাগর মহুয়া সুন্দরীর রূপে পাগল হলো এবং তাকে এই যে নদের চাঁদের কাছ থেকে নিয়ে নেওয়ার একটা চিন্তা করলো। এবং যেটা হয় যে আমরা যেটা দেখেছি ময়মনসিংহ গীতিকায়, যেটা দেখেছি যে এই মহাপালাতে বা অন্যান্য যে নারী চরিত্রে দেখেছি যে সেইখানে কিন্তু মেয়েরা, হ্যাঁ, বা সেখানে যে নারী চরিত্র আছে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা কিন্তু বিষ রাখতেন। হ্যাঁ হ্যাঁ, এবং সেই বিষ তারা রাখতে হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য। এবং আমরা দেখলাম সেই বিষ দিয়ে পান খাওয়াই কিন্তু সেই সদাগরের যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে অচেতন করে দিল। তা এই গল্পটা আমরা আবার এই কেচ্ছাটা এগিয়ে নিব, আপনি যদি তারপর থেকে যে আবার কেচ্ছাটা শুরু করেন। মহুয়া সুন্দরী নদের চাঁদ উঠল। মহাজন ছিল নৌকার সেই সদাগর। সদাগরের রূপ গেল ওই মহুয়া রূপ জবন দেখি পাগল দেওয়া হইল। মনে মনে বলতেছে, ওই সঙ্গে লোকটাকে যদি আমরা
নদীতে ফেলে দিতে পারি বা মারতে পারি, তাহলে আমি ওই সুন্দরীকে বিয়ে করব। এই আশা মনে নিয়ে সেই মাঝি মাল্লাকে নিয়ে সল্লা মস্কারা করিয়া নদীর চাঁদকে ওরা ফেলে দিল গহীন সাগরে। এই যে গহীন সাগরে ফেলে দিল, দেওয়ার পর মহুয়া সুন্দরীও জাপ দিতে চায়, কিন্তু তাকে মাঝি মাল্লারা ধরে রাখে নৌকার ভিতরে, মহুয়াকে পড়তে দেয় নাই। তখন মহুয়া বুঝতে পারলো যে ওরা যে আমাকে একা পেয়ে আটকাইছে, আমার প্রাণবন্ধুকে ফেলে দিছে সাগরে, সে তাকে না মরে তা তো আমি জানি না। এখন যদি আমি ওদের সাথে কোনো প্রেম নিবেদন না করি, ওদের সাথে যদি আমি কিছু ছলনা না করি, তাহলে ওরা আমাকে নষ্ট করবে, আমার ক্ষতি করবে। তাই সে ছলনা করিতে লাগলো। মহুয়া সুন্দরী বলতেছে, ঠিক আছে, আমাকে আপনারা এই বলতেছেন আমার হাতের পান আপনারা খাবেন, অথচ আপনারা ধীরস্থির ভাবে বসেন, আমি আপনাকে গান শোনাবো, পান খাওয়াবো। আচ্ছা শোনাও। তখন সেই মহুয়া সুন্দরী তার সাথে কিছু বিষ ছিল, আপনি যেটা আগে বলছিলেন ওনারা রাখতো, মানে জীবন বাঁচানোর নিজেদের জন্য। নিরাপত্তার জন্য হ্যাঁ, রাখতেন। নিরাপত্তার জন্য রাখতো। বা তখন সেই মহুয়া কি করলো, ওই পানে সেই বিষ মাখা পান ওদেরকে খাওয়াইতে লাগে। এই ছলনা করিয়া ওরা বিষ মাখা পান খায়া সকলে অচেতন বা অজ্ঞান হয়ে পড়ে গেল সেই নৌকার ভিতরে। আচ্ছা এই সুযোগে মহুয়া সুন্দরী ঝাঁপ দিল নদীতে, ঝাঁপ দেওয়ার সাঁতরাইতে নদীর ওই পারে চলে গেল। সেই মহুয়া ক্লান্ত হয়ে গেল, আস্তে ধীরে উঠে সামনের দিকে যাইতেছে, হঠাৎ করে দেখে বাঙ্গা এক মন্দিরের পাশে পড়ে আছে নদিয়া ঠাকুর অজ্ঞান অচেতন হয়ে। আহা বেটা সেই নদীর ঠাকুরের পাশে বসে, সেই নদীর ঠাকুরের পাশে বসে আহা মহুয়া মহুয়া নদীর চাঁদকে ডাকতেছে, আহা কি ডাক যাইরে আছে না মারা গেছে তা তো আমি জানি না, উঠো উঠো নদিয়ার গো ঠাকুর, উঠো না জাগিয়া। আমি মহুয়া ডাকি তুমি দেখো না চাহিয়া রে, হায়রে আমি মহুয়া ডাকি হায়রে দেখো না চাহিয়া রে, কতই নিদ্রা গেলা গোটা কুর, দেখলা না চাহিয়া। আমি মহুয়া ডাকি তুমি দেখো না চাহিয়া রে, হায়রে আমি মহুয়া ডাকি হায়রে দেখো না চাহিয়া রে, আমার এই যে মহুয়া সুন্দরী কত ডাকাডাকি করতেছে, গানের সুরে ডাকতেছে, করুণ সুরে ডাকতেছে, কিন্তু সে জ্ঞান ফিরে পায় না। তাই হঠাৎ করে দেখে একজন লাল শালু পরা জটাধারী একজন মনি ঋষি আসতেছে। বাবা বলতেছে, ওগো বাবা মনি ঋষি, কি গো বাবা কি আমি আপনার দুটি হাতে পায়ে ধরে মিনতি করতেছি, এই যে এখানে পড়ে আছে অজ্ঞান অবস্থায় অচেতন হইয়া, উনি আমার স্বামী, আমার স্বামীকে আপনি ভালো করে দেন, আমার কাছে আপনি যা চান তাই আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা তখন সেই মনি ঋষি বলতেছে, কি বলে মহুয়া, ওরে মহুয়া, কি বলে ঠিক আছে আমি তোমার স্বামীকে করব ভালো, তুমি এক কাজ করো, এই যে তোমাকে একটা গাছের পাতা উঠাই দিলাম, সেই পাতা
করে সাগর থেকে পানি নিয়ে আসো, আচ্ছা নদী থেকে পানি নিয়ে আসো। সেই পানি আমি পরে দিব, সেই পানি তোমার স্বামীর উপর ছিটাইয়ে দিবে, তোমার স্বামী পুনরায় ভালো হয়ে যাবে। আচ্ছা এখানে আবার একটা বিষয়, কিরকম? মনি ঋষিকে বাবা বলে মহুয়া সুন্দরী ডাকতেছে বলতেছে, কিন্তু মহুয়া সুন্দরী রূপ যৌবন দেখে সেই মনি ঋষিরও কিন্তু রূপ গিয়েছিল মহুয়া। হ্যাঁ, বলতেছে মহুয়া আমি তোমার স্বামীকে ভালো করবো ঠিক, কিন্তু তুমি আমার সাথে প্রেম নিবেদন করিতে হবে। সেই কথা শোনার পর মহুয়া বলতেছে মনে মনে, আমি যাকে বাবা বলে ডাকি সে বলতেছে আমার সাথে প্রেম নিবেদন করতে। মনে মনে কইতেছে আমি যদি তার কথায় সাড়া না দেই, তার কথা রাজি না হই, তাহলে তো আমার স্বামীকে সে ভালো করবে না। তখন মহুয়া একটা চলনা করলো যে হ্যাঁ মনি ঋষি বাবা, আমি তোমার কথায় আছি রাজি, আগে ভালো করো আমার স্বামীকে, তারপর আমি তোমার কথায় হব। আচ্ছা এই কথা বলার পর সেই পাতা তুলে দিল, সেই পাতা দিয়ে নদী হইতে পানি এনে দিল। সেই পানি মনি ঋষি কি নামের ধ্বনি কইয়া কি বলে পরে দিল, সেই পানি ছিটাইয়ে দিল নদের চাঁদের শরীরে। নদের চাঁদ পুনরায় আবার জ্ঞান ফিরে পাইল, চেতন হইল, ধীরে ধীরে চোখ খুলে তাকাইলো, আস্তে ধীরে উঠে বসলো, দেখে সামনে মহুয়া সুন্দরী। মহুয়া সুন্দরীকে দেখে আবার সেই দুজন আবার প্রেম নিবেদন করিতে লাগে। দুজন একজনকে আরেকজন জাপড়ায় ধরে মানে আলিঙ্গন করিতে লাগে। ইতিমধ্যে সেই যে মহুয়ার পালং সই, সেই পালং সই তার একটা চেনাবাসীর আওয়াজ লাগতেছে, চেনাবাসীর সুর, মানে পালং সই বাসি বাজাইতেছে। আর হঠাৎ করিয়া ইতিমধ্যে বেদের দোলাসিয়া সামনে পড়ে গেছে। এই যে বাদ্য দোলাসিয়ার সামনে পড়ে গেল, আল্লাহ রে সবাই বলতেছে এই যে আমরা মহুয়াকে পেয়ে গেলাম, নদের চাঁদকে পেয়ে গেলাম। সকলে ঘেরাও করলো সেই মহুয়ার নদের চাঁদকে। আর ইতিমধ্যে সুযোগ পেয়ে সেই হুমরাবাদ্যে যে ভাই ছিল মাইনকা, সেই মাইনকা ছুরি দিয়া সেই নদের চাঁদের বুকে দিল যে বিন্দাইয়া। যেই নদের চাঁদের বুকে ছুরিটা বিন্দাইয়া দিল, আমি জানাই আসরে নদের চাঁদ পড়ে গেল ছুরির আঘাতে। মারিয়াছো মারিয়াছো আমায় গো, মারিয়াছো বিদেশে বিবাকে যার পুত্র মারা যায়, প্রতিবেশী জানবার আগে জানে দুঃখী মায়। বিদেশে বিবাকে যার পুত্র মারা যায়, প্রতিবেশী জানবার আগে গো জানে দুঃখী মায়। আই গো আমরা বিদেশে আসি, জীবনে কি করলাম বলো, আই গো আমরা এই যে কান্নাকাটি করতেছে। আর নদের চাঁদ পড়ে গেল সরজমিনে। আর এদিকে সুযোগ পেয়ে মহুয়া সুন্দরী কি করে সেই ছুরিটা টান দিয়ে আনিয়া মহুয়া সুন্দরী নিজের হাতে বুকে দিল যে বিন্দাইয়া। এই যে ছুরিটা নিজের হাতে মহুয়া সুন্দরী বুকে বিন্দাইয়া দিয়া নদের চাঁদের উপর গেল যে পড়িয়া। পড়িয়া মহুয়া সুন্দরী আর নদের চাঁদের মৃত্যু হইয়া গেছে। পরাণ পাখি উইরা গেল গো, সেই দিনের বাবা রে শুকনা বিলের মাছ দেখিয়া উড়ে যেমন সিল,
মানুষের আত্মার ভাষে ঘুরায় আজ রাখিল আহি গো মানুষের আত্মার ভাষে ঘুরায় আজ রাখিল আহি গো আইজ মরণ কাইল গো মরণ মরণ একদিন হবে দিন ঘুরাইলে কালো জমে ঘুরায় ভাসে ভাসে আয় গো দিন ঘুরাইলে কালো জমে ঘুরায় ভাসে ভাসে আয় গো এই যে দুইটা কবুতরের জোড়া এই যে একটা কবুতরের জোড়া নদের চাঁদার মোহর সুন্দরী মারা যাওয়াতে সেই হুমরা বাদ্যা খুব অনুতপ্ত হইল সে বুঝতে পারলো যে আমারই ভুলের কারণে আজকে একটা কবুতরের জোড়া শেষ হয়ে গেল হাই আল্লাহ আমি কি করলাম আমি একটা কবুতরের জোড়াকে হাতে ধরে শেষ করে দিলাম আমি এ কি করিলাম এই বলিয়া মহুয়ার সুন্দরী পালা সমাপ্ত হয়ে আসছে